এখন নাই বললেই চলে। এবং সে ম্যাটার অফ টাইম, তার ব্যর্থ হওয়া, তার চলে যাওয়া বা তার যে ফাইনাল ডেস্টিনেশন বা সর্বশেষ পরিণতি, এটি দেখা সময়ের ব্যাপার মাত্র। যেমন শেখ হাসিনাকে চলে যেতে হবে। আমি বলেছিলাম সেই ২০১৪ সনে যে কথাটি, সেটা হলো যে এমন দিন আসছে যে শেখ হাসিনা তার পতনের পর তার অফিস খোলার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না, ভাড়া করে নিতে হবে। এবং আমি দুষ্টুমি করে বলছিলাম যে হয়তো আমাকে ভাড়া করে নিতে হবে। আওয়ামী লীগের অফিসগুলোর অবস্থা কি? আওয়ামী লীগের এক নেতা টেলিফোন করলেন, তো বড় নেতা, বেশ বড় নেতা। তো আমি বললাম যে আপনি কেন অফিসে যাচ্ছেন না, বা যদি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানান, তো আপনি কি গুলিস্তানে গিয়ে অফিসের সামনে দাঁড়াতে পারবেন? তো তিনি বললেন অসম্ভব ব্যাপার, আমার পরিবার তো আমাকে আর জীবনে রাজনীতিই করতে দেবে না। তো এই হলো মানে আওয়ামী লীগের পরিণতি। তো যে শেখ হাসিনার বিপদে তিনি একেবারে পতনের দ্বার প্রান্তে, এবং আমরা বলেছিলাম, অনেকেই বলেছিলাম যে যত দ্রুত সম্ভব তার উচিত পদত্যাগ করা, তার চলে যাওয়া। এবং তিনি যদি দেরি করেন তাহলে তত বিভৎস, তত নির্মম এবং তত দুর্গন্ধময় হবে, যে আওয়ামী লীগের এরকম একটা পরিণতি হবে। সেকেন্ডলি যেটা বলেছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনের ফলে একটা মৃত দলে পরিণত হয়েছে, পচা লাশে পরিণত হয়েছে। তো সেই পচা লাশটি তারা মাথায় নিয়ে ঘুরছে, মৃত এবং দুর্গন্ধযুক্ত। আর সবাইকে তারা বলছে যে এটা জীবন্ত জিনিস, কিন্তু তারা নিজেরা জানে এটা একটা পচা। যে মাথায় নিয়ে ঘুরে, ওই লাশের গন্ধ, লাশের বিভৎসতা যার মাথায়, সে বুঝতে পারে। আমরা দূর থেকে দেখছি যে ওই লোকটি একটা লাশ নিয়ে যাচ্ছে, এটা দেখে আমরা অনেকে নাক ছিটকাই, কিন্তু যে লোকটি এই লাশ কাটে বা মাথায় নিয়ে যায় বা বহন করে, তার এই লাশের গন্ধ, লাশের আকার আকৃতি সবকিছু মিলে তার মনের উপর কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে। তো আওয়ামী লীগ এই যে ২০১৪ থেকে একটা পচা দুর্গন্ধময় পুঁতিময় লাশ, ওটা নিয়ে আমি বলছিলাম যে এটা যত দূরে যাবে, যত দূরে যাবে, যত দিন হবে, তত এটা দুর্গন্ধ করা উচিত। তারপরে বলেছিলাম যে আরেকটি বিষয় নিয়ে আওয়ামী লীগের অবস্থান বোঝানো যায়। ধরুন এখন যদি আওয়ামী লীগের পতন হয়, ২০১৪ সনের কথা বললাম, তাহলে ধরুন দোতলা থেকে আওয়ামী লীগ পড়লো, ঠ্যাং ভাঙলো। যদি ৫ বছর হয়, ১০ তলা থেকে তাদেরকে পড়লে যে পরিণত হয় সেরকম। যদি ১০ বছর হয়, তাহলে তাদের পতন হবে ১০০ তলা বিল্ডিং থেকে পড়লে একটা মানুষের যে অবস্থায় তদ্রুপ। এবং আরো বলেছিলাম যে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির যে ধরন এবং প্রকৃতি, তাতে কোনো স্বৈরশাসক ১০ বছর অতিক্রান্ত করতে পারেনি বা অতিক্রম করতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। তো ২০১৪ থেকে ২৪ এই ১০ বছর দেখুন, এর আগে তো তারা নির্বাচিত হয়েছে, ১০ বছর অতিক্রম করতে পারেনি। আমি বহুবার এই কথাগুলো বলেছি। আবার এই যে এখন যে অরাজকতাগুলো চলছে এই মুহূর্তে, সরকারের যে অরাজকতাগুলো চলছে, এটা নিয়ে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, এটা শেষ নয়, অনেকগুলো গেম আসবে সামনে। এবং এটা আমি লিখেছিলাম সম্পাদকীয় রূপে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে, যে আমাদের দেশের সেই 1954 থেকে যখন ক্ষমতার পালা বদল হয় অসাংবিধানিকভাবে, দুর্ঘটনার মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, সেখানে পরপর ৩টি দুর্ঘটনা ঘটে। তো ৩টি দুর্ঘটনার পরে চতুর্থ ঘটনা এসে এখানে একটা স্ট্যাবল অবস্থায় পৌঁছে যায়। তো সেই অবস্থা চলছে। তো যা বলছিলাম যে আমরা শেখ হাসিনার পতন হবে, কিন্তু শেখ হাসিনার পতনের পর ক্ষমতা কে গ্রহণ করবে, কারা গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে, এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো কথা বলিনি। ফলে শেখ হাসিনা গেছে, তিনি একটি শূন্য ময়দান রেখে গেছেন। এবং আমাদের পুরো সমাজ ব্যবস্থার মধ্যে কেউ প্রধান উপদেষ্টা হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, প্রধান সামরিক আইন প্রশাসক হতে পারেন, কিংবা মন্ত্রী হতে পারেন, উপদেষ্টা হতে পারেন, বা তিনি হয়ে অতীতের যে কোনো লোকের চেয়ে ভালো চালাতে পারবেন। এই কথাটা আমরা সবকিছু বলি, আমরা সবকিছু বলি, কিন্তু এই কথাটা আমরা নিজের মুখে কখনো বলি না, বা আমরা এত কৃপণ, আমরা কখনো বলি না যে উনি এই কাজটি ভালোভাবে করতে পারবেন। মানে ওনাকে যদি নিয়োগ দেওয়া হয়, আমরা সবাই মনে মনে আশা করি যে আমাকে দিলে আমি একবারে ফাটিয়ে ফেলবো, কিন্তু আমি বলি না। বিকজ লোকজন যদি বলে যে তুমি কি এরকম হয়ে গেছো, এই জন্য বলি না। অর্থাৎ আমি দিয়ে বোঝালাম যে এরকম আমরা নিজেকে যোগ্যতম মনে করি, কিন্তু আমি যে যোগ্যতম, কেন যোগ্যতম, এটা কাউকে বলি না। আর এই কাজ করার জন্য আমার কোনো গ্রাউন্ড ওয়ার্ক থাকে না। কিন্তু এখন ওই যে অতীতের মতো আমরা কিন্তু একই ভুল করে যাচ্ছি। সেটা হলো যে ইন অ্যাবসেন্স অফ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ভবিষ্যৎ কি, কে আসতে পারেন তার জায়গাতে, বা তিনি এলে আমাদের কি হবে, এটি হলো এখানে প্রশ্ন। আমরা কি জাতীয় সরকারে যাব, সব রাজনৈতিক দলগুলোর থেকে লোকজন নিয়ে একটা ২ বছর বা ৩ বছর একটা ইন্টারিম পিরিয়ডকে ডিক্লেয়ার করে, আমরা ওই অত বড় বড় কথা নাই, ভালো ভালো কথা, আমাদের এই দুনিয়া কখনো জান্নাত হবে না। বাঙাল হাজার বছরের যে বাঙাল বা বাঙালির ইতিহাস, এখানে যে সবচেয়ে ভালো যে সময়গুলো ছিল, আমরা সেই সময়ের চেয়ে খুব বেশি ভালো করতে পারবো না। রাতারাতি এখানে যাকে বলা হয় স্বাপ্নিক কোনো কিছু, পদ্মময় কোনো কিছু, মানে কবিতার মতো কোনো কিছু এখানে সম্ভব নয়। তো এই রিয়ালিটিটা পলিটিশিয়ান যারা আছেন তারা ভালো বুঝতে পারেন। তো তাদেরকে নিয়ে
কি একটা জাতীয় সরকার হলে ভালো হবে? নাকি অ্যাবসলিউটলি একটা জরুরি অবস্থা জারি করে একটা মিলিটারি শাসন সেটা জারি করলে ভালো হবে? তো এই দুটো অপশন ছাড়া আসলে এই মুহূর্তে বিকল্প কোনো অপশন নেই। কিন্তু আমরা ওই একই অবস্থা, আমরা ইউনূস সাহেবকে সমালোচনা করছি, ওই পর্যন্তই থাকছি। কিন্তু দ্বিতীয় যে পার্টটি, সেই পার্টটি আমরা কখনো বলিনি, যেটা আমি আজ এখানে বললাম। আমাদের মনে হয় যে চিন্তা করা উচিত এবং খোলামেলা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে এবং সিভিল সার্ভিস থেকে জুডিশিয়ারি সকলের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া উচিত। এবং এটা এখন যারা আছেন তাদের জন্য সম্মানের, এবং যারা আসবেন তাদের জন্য সম্মানের এবং স্মুথ হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত